আশা করি সবাই ভালো আছো। এই লকডাউন পিরিয়ডে যাতে পড়াশোনাটা ঠিকঠাকভাবে চলতে পারে তার জন্য আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক ওনার উদ্যোগে আমরা সমস্ত শিক্ষক মিলে এই ফেসবুক অনলাইনের মধ্যে ক্লাস শুরু করেছি। তাই প্রধান শিক্ষককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুকরিয়া জ্ঞাপন করি। এবং আমাদের মাদ্রাসার কিছু ছাত্র আপ্রাণ চেষ্টা করছে এই অনলাইনটা বাস্তবায়িত করার জন্য, ওদেরকেও আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আজকের ক্লাস নেব নবম শ্রেণীর ভূগোল। যে অধ্যায়টা আমি আজকে পড়াবো, যদি আমাদের এই লকডাউন পিরিয়ড না চলতো তাহলে কিন্তু আমরা দ্বিতীয় টার্মে বা দ্বিতীয় সামেটিক পরীক্ষার জন্য প্রথম চ্যাপ্টার যেটা ছিল সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়। পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়, তোমরা এই অধ্যায়টা থেকে তোমরা বুঝতে পারছো যে পৃথিবী একটা বিশাল গোলীয়, এই গোলীয় তলের উপর কত সাগর মহাসাগর, সমভূমি মালভূমি, পর্বত, নদী, শহর, নগর কত কি অবস্থিত। এদের অবস্থান নির্ণয় করা কিন্তু সত্যি খুব কঠিন কাজ। যদি ক্ষুদ্র সমতল জায়গা হতো তাহলে কিন্তু অনায়াসে কোনো বস্তু বা কোনো বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করতে পারতাম। যেহেতু পৃথিবীটার বক্রতল, গোলীয় হওয়ার জন্য বক্রতল, এই বক্রতলে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা কঠিন। তবুও আমরা এই বক্রতল পৃথিবীর উপরে অবস্থান নির্ণয় করার জন্য দুটো রেখা, দুদিক থেকে দুটো রেখাকে, একটা আড়াআড়ি একটা লম্বালম্বি আমরা রেখা কল্পনা করে নেব। যে রেখাগুলি কল্পনা করব, যদি আমি লম্বালম্বি ভাবি আর আড়াআড়ি ভাবি, এইরকমভাবে রেখা কল্পনা করব। কল্পনা করার মাধ্যম দিয়ে কিন্তু আমরা পৃথিবীর কোনো স্থানে অবস্থান নির্ণয় করব। এই যে উত্তর দিক দক্ষিণ দিক বরাবর রেখাগুলোকে আমরা দাগিমা রেখা বলবো, আর পূর্ব পশ্চিম বরাবর যে রেখাগুলো আছে সেগুলোকে আমরা অক্ষাংশ রেখা বলবো। আমি পড়ানোর আগে একটা জিনিসই বলে দিই, শুধু মাথায় রেখো। পূর্ব পশ্চিমে বিস্তৃত কী রেখা বললাম? অক্ষরেখা। বানান কি? অক্ষ। শুধু এইটা মাথায় রেখো। অক্ষ পূর্ব পশ্চিম বরাবর কোন রেখাগুলো? যেগুলো হচ্ছে ও কোনখান থেকে শুরু হচ্ছে? ও পূর্ব দিক থেকে শুরু হচ্ছে, পশ্চিম দিকে শেষ হচ্ছে। শুধু এইটা মাথায় রেখো, পরে আমি আসছি আর ভালো করে ডিটেলসে বলবো সব কিছু। দাঘিমা রেখা দ কোন দিকে শুরু হলো? উত্তর থেকে দক্ষিণে। উত্তর থেকে দক্ষিণে দাঘিমা রেখা, পূর্ব থেকে পশ্চিমে অরেখা। শুধু দুটো দাঘিমা অক্ষরেখার ও আর দাঘিমা রেখার দ, এই দুটো মাথায় রাখলে কিন্তু তোমরা জিনিসগুলো বুঝতে পারবে যে কোনটা অক্ষরেখা কোনটা দাঘিমা রেখা। আমরা আসবো পৃথিবী পৃষ্ঠের অবস্থান নির্ণয়। দুটো আছে, একটা হচ্ছে সমতল আর একটা আছে গোলীয়। সমতল ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয়, আর দ্বিতীয় হচ্ছে গোলাকৃতি। আমি গোলীয় বলেছিলাম, গোলাকৃতি ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয়। এই দুটো জিনিস। প্রথমটা আসি, সমতল ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয় বলতে গেলে যদি মনে করো কোনো একটা মাঠ, কোনো একটা সমতল জায়গা, ক্ষুদ্র পরিসরের একটা জায়গা, মনে করো আমি এই একটা জায়গা নিলাম, এইখানে কোনো একটা আছে, মনে করো কে, এই বিন্দুটা আমি অবস্থান নির্ণয় করব। এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে গেলে আমি কি করব না, আমি যদি এই মাঠটার আগে থেকে নাম দিয়ে রাখতাম ও পি কিউ আর, এগুলো নাম দিয়ে রাখতাম, তাহলে কিন্তু এই দুটো রেখা, একটা হচ্ছে কি উলম্ব নির্দেশক রেখা, একটা হচ্ছে অনুভূমিক নির্দেশক রেখা। দুটো রেখা আমার টানা আছে। এই দুটো রেখার পরিপ্রেক্ষিতে এই আর কিউ অর্থাৎ কি অনুভূমিক নির্দেশক রেখার সমান্তরালে একটা আমি বিন্দু কাটব, আর হচ্ছে কি ও আর সমান্তরালে এইখান থেকে রেখা কল্পনা করব। তাহলে দেখো আমার এইখানটা যে কী অবস্থান ছিল সেটা পরিষ্কার বোঝা গেল। এইটা হচ্ছে অনুভূমিক নির্দেশক রেখা, এইটা হচ্ছে উলম্ব নির্দেশক রেখা। এই দুটো রেখা অর্থাৎ কি কোনো সমতল জায়গার অবস্থান নির্ণয় করতে গেলে পরস্পর ছেদি দুটো লম্বরেখা প্রয়োজন। পরস্পর ছেদি দুটো লম্বরেখার সাহায্যে কিন্তু আমরা নির্ণয় করতে পারছি। এবার যেটা আসবো, দ্বিতীয়টা আসবো আমি, যেটা আমরা নিয়ে বিস্তর আলোচনা করব, গোলীয় আকৃতি।
ঠিক গোলীয় আকৃতি পৃথিবীর ক্ষেত্রে কীভাবে অবস্থান নির্ণয় করব না, আমি যদি পৃথিবীটাকে এইখানে তোমাদের একটা রেখাচিত্র দ্বারা এঁকে দিই, আমি পৃথিবীর এটা কেন্দ্র, পৃথিবীর ক্ষেত্রেও এই গোলাকৃতি আকৃতি যখন নির্ণয় করব তখনও দেখব আমরা দুটো লম্বচ্ছেদ রেখা আমাকে প্রয়োজন হবে। এই দুটো লম্বচ্ছেদ রেখা প্রয়োজনের ক্ষেত্রে আমাকে দুটো রেখা ধরে নিতে হবে এবং দুটো রেখা এই কেন্দ্রের সঙ্গে যে কৌণিক দূরত্ব, পৃথিবীর যে কৌণিক দূরত্ব তৈরি করবে সেই কৌণিক দূরত্বটাই কিন্তু ওই স্থানের অবস্থান। অর্থাৎ কি, আমি যদি বলি পৃথিবীতে কোনো স্থান পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বা পৃথিবীর কোনো স্থান পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি একটা সরলরেখা অঙ্কন করি এবং পৃথিবীর নিরক্ষরেখা এবং মূলমধ্যরেখার পরিপ্রেক্ষিতে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে কৌণিক দূরত্ব। তাহলে বললাম কি, পৃথিবীর কোনো স্থান নিরক্ষরেখা বা মূলমধ্যরেখার পরিপ্রেক্ষিতে যে পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্বের সাহায্যে কিন্তু আমরা পৃথিবীর গোলাকৃতি ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান নির্ণয় করব। আমি একটু আগে বললাম দুটো রেখা দরকার হবে আমাকে, আমি এমনি ধরে নিলাম। আমরা একটা রেখা কল্পনা করলাম কি, একটা হচ্ছে নিরক্ষরেখা, একটা মূলমধ্যরেখা, দুটো রেখা, একটা নিরক্ষরেখা একটা মূলমধ্যরেখা। নিরক্ষরেখা কোনটাকে করব আমরা না, পৃথিবীর একটা হচ্ছে উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। উত্তর মেরুকে আমরা সুমেরু বলি, দক্ষিণ মেরুকে আমরা কুমেরু বলি। এই দুটো বিন্দু কিন্তু স্থির। এই দুটো বিন্দুর মধ্যবর্তী স্থানে আমরা পৃথিবীর প্রায় মাঝখান দিয়ে, একদম মাঝখান দিয়ে একটা রেখা আমরা কল্পনা করব। সেই রেখাটার নাম হচ্ছে কি রেখা? নিরক্ষরেখা। এই নিরক্ষরেখাটা কল্পনা করার ফলে কি হলো না, পৃথিবীকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারলাম। একটা হলো কি উত্তর গোলার্ধ, একটা হলো দক্ষিণ গোলার্ধ। এই নিরক্ষরেখা কিন্তু পৃথিবীর কেন্দ্রে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই জন্য কিন্তু এর নামটা হচ্ছে নিরক্ষ। অর্থাৎ কি, এর অক্ষের কোনো মান নেই, তাই একে আমরা নিরক্ষরেখা বলছি। এই নিরক্ষরেখা যে তলে অবস্থান করে সেই তলটাকে আমরা কি তল বলবো? নিরক্ষীয় তল বলবো। যদি ত্রিমাত্রিক তল হতো তাহলে খুব সুন্দর হতো। আসলে আমার হাতে একটু ব্যথা তো, তাই একটু, এইটা হচ্ছে নিরক্ষীয় তল। এইটা পৃথিবীর কেন্দ্র, তোমরা এইটা মাথায় রাখো, এটা পৃথিবীর কেন্দ্র আর এইটা হচ্ছে নিরক্ষীয় তল। নিরক্ষরেখা আমরা পড়লাম। তা নিরক্ষরেখা বললাম এবং নিরক্ষরেখার সম্বন্ধে আমরা কতগুলো কথাও বললাম যে নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। নিরক্ষরেখা যে তলে অবস্থান করে সেই তলটাকে নিরক্ষীয় তল বলে। নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটাও আমরা বললাম। পৃথিবী দুটো গোলার্ধে ভাগ করে, একটা উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধ, সেটাও বললাম। এবার আসছি আরেকটা রেখা, সেই রেখাটার নাম হচ্ছে মূলমধ্যরেখা। মূলমধ্যরেখা কাকে বলবো না, মূলমধ্যরেখাটা হচ্ছে গ্রিনিচ মানমন্দিরের উপর থেকে যে রেখাটা কল্পিত রেখা, সেই রেখাটা হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মধ্যে সংযোগ স্থাপন করেছে। উত্তর মেরু দক্ষিণ মেরুর মধ্যে কী স্থাপন করেছে? সংযোগ স্থাপন করেছে। সেই রেখাটা হচ্ছে মূলমধ্যরেখা। মূলমধ্যরেখাও পৃথিবীর নিরক্ষীয় তলের পরিপ্রেক্ষিতে পৃথিবীর কেন্দ্রে কিন্তু সেও 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এও কিন্তু নিরক্ষরেখার মতো দুটো গোলার্ধে ভাগ করে, একটা হচ্ছে পূর্ব গোলার্ধ, একটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। এদিকে হচ্ছে পূর্ব গোলার্ধ, এদিকে হচ্ছে পশ্চিম গোলার্ধ। এই রেখার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সময় গণনা করতে পারি। আমি আরও আসবো, ডিটেলসে আসবো। যাক, তাহলে আমরা গোলাকৃতি পৃথিবীর ক্ষেত্রে দুটো রেখা আমাদের দরকার ছিল, দুটো রেখা আমরা কল্পনা করে নিয়েছি অলরেডি। নিরক্ষরেখা আর একটা করেছি কি, একটা হচ্ছে মূলমধ্যরেখা। এবার আসি আমরা যে জিনিসটা পড়বো আমরা, সেটা হচ্ছে, আচ্ছা তার আগে একটু বলে নিলে মানে খুব ভালো হতো যে স্যার আমরা পৃথিবীর এই অবস্থানগুলো নির্ণয় করব কেন? এর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে কি, মানচিত্র নির্মাণ। যে কোনো জায়গার মানচিত্র নির্মাণ করতে গেলে মানচিত্রে দুটো জিনিসই প্রধানত লাগে। একটা হচ্ছে কি অবস্থান এবং উপাদান। দ্বিতীয় নম্বর হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ আরোহণ। পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক রকম প্রাকৃতিক সম্পদ থাকে, সেই প্রাকৃতিক সম্পদ ঠিকঠাক আরোহণ করার জন্য কিন্তু আমাদের কিন্তু কোনো স্থানে অবস্থানটাকে জানতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে কি সামরিক কাজে, অর্থাৎ কোনো দেশের সঙ্গে যুদ্ধক্ষেত্রে কোনো দেশের উপরে কোনো মানে শত্রুপক্ষের অবস্থান ঠিক নির্ণয় করতে জানতে আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান আমাদের জানতে পারি। পরিবহন নির্মাণ কার্যে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতের ক্ষেত্রে কোনো স্থানে অবস্থান না নির্ণয় করে কিন্তু যাতায়াত খুব সুবিধাজনক না। তৃতীয় নম্বর হচ্ছে কি তোমার হচ্ছে
মানে পরিকল্পনা এবং রূপায়ণ, অর্থাৎ কি কোনো জায়গার উন্নতি করার জন্য, কোনো জায়গার পরিকাঠামোগত একটু ডেভেলপ করার জন্য আমরা সেই জায়গার সম্বন্ধে কিন্তু যদি সঠিক অবস্থানটা না জানতে পারি, তার সেটাকে আমরা পরিকল্পনা গ্রহণও করতে পারবো না এবং বাস্তব রূপায়িত করতে পারবো না। কতগুলো কথা আমি বলে দিলাম যে কোন স্থানে অবস্থানে নির্ণয় করবে কী করে। এবারে যে দুটো দিকভাবে নির্ণয় করা হয়, একটা হচ্ছে অক্ষরেখা আর একটা দাঘিমা রেখা। অক্ষরেখা কীভাবে আসছে আমি আস্তে আস্তে করে আসবো। আমি এটা মুছে দিলাম। আগে আসি অক্ষাংশ কাকে বলে। গোলটা হয় না, কিন্তু গোলটা একটু ধরে নেবে। এটা পৃথিবীর কেন্দ্র, এটা নিরক্ষরেখা, এটা হচ্ছে এটা নিরক্ষীয় তল। কি না, পৃথিবীতে কোনো স্থানের অবস্থান, যে কোনো একটা স্থান মনে করো, পৃথিবীর কোনো একটা স্থান তার অবস্থান করেছে কি না, এখানে মনে করো কে নামক একটি স্থান। এই স্থান থেকে অঙ্কিত সরল রেখা পৃথিবীর কেন্দ্রে পর্যন্ত এবং ওই নিরক্ষরেখা সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটার নাম হচ্ছে কি অক্ষাংশ। অর্থাৎ কি পৃথিবীর যে কোনো স্থানে, এদিকে নিতে পারি, এদিকে নিতে পারি, এদিকে নিতে পারি, এদিকে নিতে পারি, যে কোনো জায়গা থেকে পৃথিবীর অঙ্কিত যে কোনো থেকে আমরা কী হচ্ছি না, একটা যদি আমরা সরল রেখা অঙ্কন করি পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করছে তাকে আমরা কি বলবো, আমরা অক্ষাংশ বলবো। অক্ষাংশ থেকে কতগুলো কথা আমরা বলে দিই। যদি নিরক্ষরেখার উত্তর হয় তাকে আমরা উত্তর অক্ষাংশ বলবো, যদি নিরক্ষরেখার দক্ষিণ হয় তাকে আমরা দক্ষিণ অক্ষাংশ বলবো। আমরা উত্তর অক্ষাংশকে ইংরেজিতে এন না হলে হর্ষ বিসর্গ দিতে পারি। দক্ষিণ গোলার্ধের অক্ষাংশ বোঝাতে গেলে আমরা এস বা দক্ষিণ এমনি এরকম লিখতে পারি। তাহলে অক্ষাংশটা মোটামুটিভাবে আমি একটু ক্লিয়ার করতে পেরেছি যে পৃথিবীর কোনো স্থান থেকে অঙ্কিত সরলরেখা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কন করলে ওই সরলরেখা পৃথিবীর নিরক্ষরেখা নিরক্ষীয় তলে যে কোণ উৎপন্ন করে বা তাকে আমরা কি বলবো, আমরা অক্ষাংশ বলবো। আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দিই, আমি এখনই মনে করো কলকাতা, কলকাতার অক্ষাংশ হচ্ছে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। এর দ্বারা কি বোঝা যায়, অর্থাৎ কি কলকাতা থেকে যদি কোনো সরল রেখা আমরা অঙ্কন করি কলকাতা কেন্দ্রে, কলকাতা পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলে যে কোণ উৎপন্ন করে সেই কোণের মানটা হচ্ছে কত, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, মানে উত্তর গোলার্ধে। যদি এটা দক্ষিণ থাকতো তাহলে দক্ষিণ গোলার্ধে হতো। এইটার দ্বারা তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে অক্ষাংশ বলতে আমরা কি বুঝি। এবার আসবো আমি অক্ষরেখা। অক্ষরেখার সংজ্ঞা খুবই সহজ। তাহলে আমি মনে করে আরেকটু বলে নিলে ভালো হতো। উচ্চ অক্ষাংশ, মধ্য অক্ষাংশ, নিম্ন অক্ষাংশ। উচ্চ অক্ষাংশ নিম্ন অক্ষাংশ হচ্ছে 0 থেকে 30 ডিগ্রি, মধ্য অক্ষাংশ হচ্ছে 30 থেকে 60 ডিগ্রি, আর নিম্ন অক্ষাংশ হচ্ছে 60 থেকে কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক এদিকেও ঠিক 0 থেকে কত হবে, 30 ডিগ্রি, 30 থেকে 60 ডিগ্রি, 60 থেকে 90 ডিগ্রি। এইটা হচ্ছে নিম্ন অক্ষাংশ, এটা মধ্য অক্ষাংশ, এটা হচ্ছে উচ্চ অক্ষাংশ। অক্ষরেখা কাকে বলবো না, সমান অক্ষাংশ বিশিষ্ট রেখাগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা পূর্ব পশ্চিমে যুক্ত করলে যে রেখা পাই তাকে আমরা কি বলছি, আমরা অক্ষরেখা বলছি। অর্থাৎ কি সমান অক্ষাংশ বিশিষ্ট, অর্থাৎ কি এই যে রেখাটা গেছে, এই রেখার যেখান থেকে গেছে বা যে স্থানের উপর দিয়ে গেছে সেই স্থানগুলো সবার অক্ষাংশের মান কিন্তু কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে বললাম কি অক্ষরেখা কাকে বলে, আমি বললাম অক্ষরেখা তাকেই বলবো যে সমান অক্ষাংশ বিশিষ্ট রেখাগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে পূর্ব পশ্চিমে একটা রেখা পাওয়া যায়, সেই রেখাটাকে নাম বলছি আমরা কি হচ্ছে অক্ষরেখা। বই আরও সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। অক্ষরেখা বললাম। ঠিক এদিকেও ঠিক দক্ষিণ গোলার্ধ সেম হবে, যে সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে এটা পাই সেটা আমরা কি বলছি, আমরা অক্ষরেখা বলছি। এবার অক্ষরেখার কতগুলো বৈশিষ্ট্য আমরা জানব।
অক্ষরেখা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম আমি বলি কি, প্রথম বলব বিস্তার। আমি আগেই বলেছিলাম অ আর দর কথাটা মাথায় রেখো, বিস্তার। বিস্তার কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম। পরিধি, পরিধি সমান নয়। কেন না, এখানে যে নিরক্ষরেখাটা আছে, দেখুন একটু বাঁকা নিরক্ষরেখা, যে নিরক্ষরেখাটা আছে এই নিরক্ষরেখাটা পৃথিবীর এই মাঝখানটা একটু স্ফীত বলে নিরক্ষরেখাটা সব থেকে বড়। কিন্তু এখানে আরও কতগুলো কথা বলে দিলে খুব ভালো হতো। এই নিরক্ষরেখা হচ্ছে কি সব মহাবৃত্ত, অর্থাৎ কি এইখানে জায়গায় জায়গা সব থেকে বেশি। যত উপর দিকে যাব আস্তে আস্তে কি রেখাগুলোর পরিধির কিন্তু ছোট হবে, কারণ আস্তে আস্তে কি এ হচ্ছে। ঠিক এদিকেও ঠিক সেম। এই রেখাটা কি আছে, পৃথিবীর মাঝ বরাবর অবস্থান করেছে, পৃথিবীকে দুটো সমান ভাগে ভাগ করেছে, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, এই রেখাটার উপরে সূর্য প্রায় সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে দিন রাত্রি প্রায় সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। এই জন্য এই রেখাকে অপর নাম হচ্ছে বিষুব রেখাও বলা হয়। কিন্তু তাহলে পরিধি কী হচ্ছে, যত অক্ষাংশের মান বাড়বে, 0 মানে কম, 90 মানে বেশি, যত অক্ষাংশের মান বাড়তে শুরু করবে তত কিন্তু পরিধির মান কী হবে, কম হবে। তৃতীয় নম্বর পয়েন্ট, সমান্তরাল। অর্থাৎ কি, এই যে নিরক্ষরেখার উভয় গোলার্ধে 1 ডিগ্রি অন্তর অন্তর যে রেখাগুলো কল্পনা করা হয় সেই রেখাগুলো কিন্তু পরস্পর দেখো সমান্তরাল, কেউ কাউকে কখনোই ছেদ করে না, পরস্পর সমান্তরাল। সংখ্যা কত, তাহলে এদিকে কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি, এদিকে কত, 90 ডিগ্রি, তাহলে 90 90 কত হওয়ার কথা, যেহেতু 1 ডিগ্রি অন্তর করে টেনেছি তাহলে 180 হওয়ার কথা, কিন্তু নয়। এটাও যেমন বিন্দু এটাও বিন্দু, এ দুটো রেখা নয়। তাই হচ্ছে অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179। নিরক্ষরেখায় ধরে নিয়ে 179, এদিকে একটা বাদ দাও এদিকে একটা বাদ দাও, আর নিরক্ষরেখায় ধরে নাও, দেখবে সংখ্যাটা তোমার বুঝতে পারবে 179। তাহলে বিস্তার বললাম, পরিধি বললাম, সমান্তরাল বললাম, সংখ্যা বললাম, মান। সর্বনিম্ন অক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি, আর সর্বোচ্চ অক্ষরেখার মান হচ্ছে 90 ডিগ্রি, উভয়গুলো। তাহলে মানটাও বলে দিলাম। এই কয়েকটা মোটামুটি জানলে তোমাদের মোটামুটি হয়ে যাবে অক্ষরেখাগুলো পড়লে। এবার আমি আসবো কতকগুলো অক্ষরেখা সম্বন্ধে আমি বলে দেবো, গুরুত্বপূর্ণ কতগুলো অক্ষরেখা আছে সেই অক্ষরেখাগুলো আমি একটু বলবো। গুরুত্বপূর্ণ কতগুলো অক্ষরেখা মানে কি, 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রিতে একটা অক্ষরেখা কল্পনা করা আছে উভয় গোলার্ধে, কিন্তু ঠিক এদিকেও আর এদিকেও, অর্থাৎ উত্তর গোলার্ধে এবং নিক্ষর গোলার্ধে উভয় গোলার্ধে 23.5 ডিগ্রি একটা অক্ষরেখা কল্পনা করা হয়েছে। সেই রেখাটার নাম হচ্ছে কি, বলছি, এটা হচ্ছে কি নর্থ, এটা হচ্ছে এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ। উত্তর গোলার্ধের রেখাটাকে আমরা বলবো কি কর্কটক্রান্তি, দক্ষিণ গোলার্ধের রেখাটাকে বলবো আমরা মকরক্রান্তি। আবার ঠিক 66.5 ডিগ্রি একটা রেখা কল্পনা করা হয়েছে, তাকে আমরা সুমেরুবৃত্তীয় রেখা বলবো। দক্ষিণ গোলার্ধের রেখাটাকে কুমেরুবৃত্তীয় রেখা বলবো। এর মান হচ্ছে কত, 66.5 ডিগ্রি। এর মান হচ্ছে কত, 66। কয়েকটা রেখার আমি একটু বলে গেলাম যে কতগুলো রেখা। তাহলে এখানে নিরক্ষরেখা একটা অক্ষরেখা, গুরুত্বপূর্ণ অক্ষরেখা, এদিকে কর্কটক্রান্তি রেখা, এদিকে মকরক্রান্তি রেখা, এদিকে সুমেরুবৃত্ত রেখা, এদিকে কুমেরুবৃত্ত রেখা, তারপর মেরুবৃত্ত আছে। এই কটা অক্ষরেখা সম্বন্ধে বলব। নেক্সট আমরা আসবো দ্রাঘিমাংশ। আমরা আগেই তোমাদের পড়িয়েছিলাম যে মূল মধ্যরেখা পড়িয়েছিলাম বা বলেছিলাম যে মূল মধ্যরেখাটা কি না, পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুকে যে সংযোগ স্থাপন করেছে তাকে আমরা মূল মধ্যরেখা বলবো। আমি মূল মধ্যরেখাটা কল্পনা করি, এদিকে একটা রেখাটার নাম, ছবিটা আত্মার জন্য ছবিটা ভালো হয়নি, যাই হোক, এটা পৃথিবীর কেন্দ্র। আমি যদি মনে করো কোনো স্থানে দ্রাঘিমাংশ নির্ণয় করবো কীভাবে না, নিরক্ষীয় তল বরাবর মনে করো এই একটা স্থান, এটা দ্রাঘিমা রেখা, কিন্তু এন ধরি
না এন ধরবো না, কারণ এন গোলার্ধ আছে আর। নিরক্ষীয় তল বরাবর কোনো স্থান হচ্ছে সেই স্থান থেকে অঙ্কিত সরল রেখা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কন করলাম, এবং ওই নিরক্ষীয় তলে পৃথিবীর কেন্দ্রে মূল মধ্যরেখা যে কোণ উৎপন্ন করেছে, এই দুটো কোণ হলো ওই স্থানের দ্রাঘিমাংশ। বলতে পারলাম? এটা যদি সি হয় তাহলে বললাম কি পৃথিবীর স্থানের কোনো স্থানের দ্রাঘিমাংশ নির্ণয় করতে গেলে কোনো স্থান নিরক্ষীয় তল বরাবর কোনো স্থান বা বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত একটা সরল রেখা অঙ্কন করলাম। নিরক্ষীয় তলে মূলমধ্য রেখা থেকে কল্পিত সেন্টার পর্যন্ত রেখাটা যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশের দ্বারা কি হয় না, মূলমধ্য রেখার পূর্ব দিকে দ্রাঘিমাংশগুলো পূর্ব দ্রাঘিমাংশ, মূলমধ্য রেখার পশ্চিম দিকের দ্রাঘিমাংশগুলো কী হচ্ছে পশ্চিম দ্রাঘিমাংশ। মূলমধ্য রেখার এই পূর্ব দিকের আর পশ্চিম দিকের দ্রাঘিমাংশের উপর কিন্তু সময় গণনা করা হয়, আমি একটু পরে আসছি, ওটা আস্তে করে। তাহলে দ্রাঘিমাংশ থেকে আমরা দ্রাঘিমা রেখা কাকে বলবো না, এই যে রেখাটা কল্পনা করেছি এই রেখাটার যদি দ্রাঘিমাংশ মনে করো 25 ডিগ্রি পশ্চিম হয়, তাহলে কিন্তু এই স্থান সবার স্থান কিন্তু 25, অর্থাৎ কি সমান দ্রাঘিমাংশ বিশিষ্ট রেখাগুলোকে উত্তর দক্ষিণ বরাবর যে অর্ধবৃত্তাকারের সরলরেখা দ্বারা, এই অর্ধবৃত্তাকারের যে রেখা দ্বারা কী করি আমরা যুক্ত করলে যে পাই তাকে আমরা বলছি কি দ্রাঘিমা রেখা। অর্থাৎ সমান দ্রাঘিমা বিশিষ্ট রেখাগুলোকে, স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা যায় তাকে আমরা কি বলছি দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কিন্তু অর্ধবৃত্ত। তোমরা আগেই দেখেছো অক্ষরেখাগুলো দেখেছো পূর্ণবৃত্ত, এটা হচ্ছে কি অর্ধবৃত্ত। অর্থাৎ পৃথিবীকে যদি আমরা এইভাবে ধরি, এই দিক থেকে এই দিকে টানা আছে কিন্তু দ্রাঘিমা রেখা, অর্থাৎ এই বিন্দু থেকে শেষ হয়ে কিন্তু এই বিন্দুতে এসছে, এই বিন্দুতে শুরু হয়ে কিন্তু এই বিন্দুতে যুক্ত হয়েছে, এই বিন্দুতে শুরু হয়ে কিন্তু এই বিন্দুতে যুক্ত হয়েছে। আর অক্ষরেখাগুলো কী হচ্ছে পুরোটা পৃথিবীকে পুরোটাই ঘুরেছে। তাহলে এইগুলো অক্ষরেখা পূর্ণবৃত্ত, আর দ্রাঘিমাংশগুলো কী হচ্ছে অর্ধবৃত্ত। দ্রাঘিমা রেখাও হলো। এবার এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা পরস্পর কিন্তু অক্ষরেখা দ্রাঘিমা রেখা পরস্পর কিন্তু পরস্পরছেদী। পরস্পর কী করে পরস্পর ছেদ করে। এই অক্ষরেখা দ্রাঘিমা রেখার পরস্পর ছেদ বিন্দু থেকে কিন্তু আমরা কোনো স্থানে অবস্থান সহজে নির্ণয় করতে পারব। আমি যদি এক্ষুনি উদাহরণ দেই বুঝতে পারবে। কলকাতার দ্রাঘিমাংশ হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিটই বলি 30 মিনিট। এটা হচ্ছে কি পূর্ব, আর অক্ষাংশ হচ্ছে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। এই দুটো দিয়ে থেকে কিন্তু আমরা কলকাতার অবস্থানটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ অক্ষরেখা বরাবর পৃথিবী যে কোন কেন্দ্রে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কত 22 ডিগ্রি বরাবর, এই বরাবর। আর হচ্ছে দ্রাঘিমা রেখার বরাবর যেটা পূর্ব দিকে হচ্ছে 68 ডিগ্রি 30 মিনিট সেটা হচ্ছে এই বরাবর। তাহলে পরস্পর দুটো রেখার লম্বচ্ছেদ দ্বারা কিন্তু আমরা কোনো স্থানে অবস্থান আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। এরপরে আসছি আমি অক্ষরেখার সঙ্গে দ্রাঘিমা রেখার সঙ্গে সময়ের একটা সম্পর্ক আছে। আমি আরও ভালো ডিটেলসে বলে বুঝতে পারবো। তোমরা যদি গ্রুপটা ধরি, এই পৃথিবী মনে করো, আমরা জানি পৃথিবী আবর্তন করছে পশ্চিম থেকে পূর্ব দিকে, আবার আবর্তন করছে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে একবার আবর্তন করতে কত সময় লাগে সবাই জানে 24 ঘন্টায়। তাহলে পৃথিবীটা কি এটা গোলীয় বস্তু, তো কত ডিগ্রি পৃথিবী টোটাল 360 ডিগ্রি। আমার মনে হয় একটা জিনিস আগে বলা হয়নি যে দ্রাঘিমা রেখা হলো বৈশিষ্ট্য, আমি দ্রাঘিমা রেখা হলো বৈশিষ্ট্য বলে দিই। বিস্তার হচ্ছে কি, বিস্তার হচ্ছে পূর্ব থেকে পশ্চিম, এটা হচ্ছে অসমান্তরাল। পরিধি হচ্ছে সবার সমান, দ্রাঘিমা রেখার পরিধি কিন্তু সবার সমান। এর মান হচ্ছে কত, এর সর্বনিম্ন মান হচ্ছে কত 0 ডিগ্রি এবং সর্বক্ষেত্রে মান হচ্ছে কত 180 ডিগ্রি। টোটাল সংখ্যা কত 360টি। 1 ডিগ্রি অন্তর অন্তর যদি পৃথিবীকে টোটালটাই ধরি আমি, অর্থাৎ পৃথিবীর এই মাঝ বরাবর যদি আমি ধরি, তাহলে এইটাকে যদি 0 ডিগ্রি ধরি, তাহলে এদিকে 1 2 3 4 5 6 করে দেখবে এদিকে 180, এদিকে 1 2 3 4 5 6 করে দেখবে এদিকেও 180, অর্থাৎ এদিকে 180 এদিকে 180, এটা ধরলে কত হবে 360 ডিগ্রি। আর একটা কথা আমি ভালো করে বলে দিই, যেহেতু পৃথিবীটা গোল তাই পূর্ব দিকের 180 এবং পশ্চিম দিকের 180 নাম্বার দ্রাঘিমা রেখাটা কিন্তু একই রেখা। অর্থাৎ পৃথিবী যেহেতু গোল, এদিক থেকে পূর্ব দিক এবং পশ্চিম দিকের 180 নম্বর রেখাটা কিন্তু একটাই রেখা, একই রেখাকে যুক্ত হয়েছে।
তাহলে 360টা বলে দিলাম, বিস্তার বলেছি সমান্তরাল পরিধি, এবং এগুলো দেখতে হচ্ছে অর্ধবৃত্ত। এইগুলো বলার পর এবার আমি সময়ের সঙ্গে, সময়টা খুব কম আছে, তাহলে আমি একটু আগে বললাম তোমাদের কি, যে পৃথিবী একবার আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা। 24 ঘন্টায় কতটা আবর্তন হয়? 360 ডিগ্রি। তাহলে আমি অনায়াসে লিখতে পারি, এটা হচ্ছে দ্রাঘিমার কিন্তু এর সময়, মানে সময়ের সঙ্গে সম্পর্ক। 24 ঘন্টায় পৃথিবী যায় কত? 360 ডিগ্রি। 1 ঘন্টায় কত যাবে? 360/24, তোমরা অনায়াসে বলতে পারে 15 ডিগ্রি। ঠিক, তাহলে 15 ডিগ্রি কিন্তু 1 ঘন্টা, অর্থাৎ 15 ডিগ্রি পৃথিবীর আবর্তন হয় কিন্তু 1 ঘন্টা সময়। তাহলে যদি আমি ঘুরিয়ে লিখি 15 ডিগ্রি কত হয়? 1 ঘন্টা। 1 ঘন্টাকে আমরা কি লিখতে পারি? 60 মিনিট লিখতে পারি। 1 ঘন্টাকে আমরা কত লিখতে পারি? 60 মিনিট লিখতে পারি। তাহলে 15 ডিগ্রি পৃথিবীর আবর্তন বা পৃথিবীর হয় তো কত? 60 মিনিটে। 1 ডিগ্রি কত হবে? 60/4 সমান 15 সমান কত? 4 মিনিট। অর্থাৎ 1 ডিগ্রি দ্রাঘিমা সমান সময় হচ্ছে কত? 4 মিনিট। যদি মূল মধ্যরেখা থেকে দ্রাঘিমার পার্থক্যটা পূর্ব দিকে হয় তাহলে সময় অগ্রবর্তী, যদি মূল মধ্যরেখা থেকে দ্রাঘিমাটা পশ্চিম দিকে হয় তাহলে সময় পশ্চাৎবর্তী। কেন কথাটা বললাম? তোমরা জানো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার ক্ষেত্রে সূর্যোদয়, সূর্যাস্ত, মধ্যাহ্ন, সকাল, বিকাল পূর্ব দিকে আগে হয়, পশ্চিম দিকে পরে হয়। অর্থাৎ কি, আমরা তো এটুকু জানি যে পূর্ব দিকে সূর্য উদয় হয় আগে, অস্ত যায় আগে। পশ্চিম দিকের দেশগুলোর থেকে পূর্ব দিকে আগে হয়, পশ্চিম দিকে দেরিতে হয় বলে এই জন্য পশ্চিম দিকের সময়টা হচ্ছে কী হচ্ছে? পশ্চাৎবর্তী, পূর্ব দিকের সময়টা। তাহলে দ্রাঘিমার সঙ্গে সময়টা আমরা জানতে পারলাম, যে দ্রাঘিমার সঙ্গে সময়ের একটা সম্পর্ক যেটা আছে সেটা আমরা জানতে পারলাম। এবার আমরা কতগুলো সময় আমরা বলবো। স্থানীয় সময়। স্থানীয় সময় কাকে বলবো? তিনশো 360টা দ্রাঘিমা রেখা আছে। পৃথিবী যদি এইভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে কিন্তু কোনো না কোনো সময়, অর্থাৎ দিনের কোনো না কোনো সময় একবার না একবার পৃথিবীর সামনে সূর্য আসে না আসেন? সূর্য সামনে আসে। যে দ্রাঘিমা রেখার উপর সূর্য সামনে আসে সেই দ্রাঘিমা রেখায় কিন্তু সেই সময় কিন্তু মধ্যাহ্ন, অর্থাৎ দুপুর 12টা বাজে। আমি আবারও বলছি, পৃথিবী আবর্তন করার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা দ্রাঘিমা রেখা সূর্যের সামনে দিনের একবার না একবার সামনাসামনি আসে। যখনই ওই দ্রাঘিমা রেখার সরাসরি সূর্যের সঙ্গে সামনাসামনি হয় তখনই কিন্তু ওই দ্রাঘিমা রেখাতে দুপুর 12টা বা মধ্যাহ্ন বাজে। ওই দুপুর 12টা বা মধ্যাহ্নকে কেন্দ্র করে যে সময় গণনা করা হয় তাকে হচ্ছে ওইখানকার স্থানীয় সময় বলা হয়। কথাটা ক্লিয়ার করতে পেরেছি? এবার আসছি আমরা প্রমাণ সময়। কোনো একটা দেশের অসংখ্য দ্রাঘিমা রেখা থাকতে পারে, থাকতেই পারে অবশ্যই। আমি একটা উদাহরণ দিই, এরকম একটা দ্রাঘিমা রেখা, একটা দেশ মনে করো। এগুলো নিশ্চয়ই কী টেনেছি জানো? কী লিখছি? উত্তর থেকে দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণ গেলে কী হয়? দ্রাঘিমা রেখা হয়। এতগুলো দ্রাঘিমা রেখা টানা আছে। এখন প্রত্যেকটার যদি সময় সূর্যের মধ্যাহ্নের উপর নির্ণয় করে স্থানীয় সময় নির্ণয় করা হয় তাহলে কিন্তু প্রত্যেকের জায়গায় স্থানীয় সময় আলাদা আলাদা হবে না? হবে না। কারণ আমি বলেছি প্রত্যেক রেখার সঙ্গে সূর্যের লম্বালম্বভাবে কিরণ দেয়, লম্বালম্বী কিরণ দিলে দুপুর 12টা বাজবে, দুপুর 12টা বাজলে প্রত্যেকের সময় তাহলে এখানে 12টায় সব প্রত্যেকটা আলাদা হবে। এর ক্ষেত্রে ওই দেশের বা ওই জায়গার প্রশাসনিক কাজকর্ম বিশাল বিঘ্ন ঘটবে, কারণ প্রত্যেকের সময় আলাদা আলাদা। একটা দেশের মধ্যে এতগুলো সময় ঠিক হবে না। তাই কী করা হয়েছে না, ওই দেশের মধ্যে মোটামুটিভাবে মাঝামাঝি একটা রেখাকে, দ্রাঘিমা রেখাকে কী করা হয়েছে না, প্রমাণ ধরে নেওয়া হয়েছে। একটা দ্রাঘিমা রেখাকে প্রমাণ ধরে নেওয়ার পরে মনে করো এই দ্রাঘিমা রেখাটা প্রমাণ, এর একটা মান মনে করা হয়তো কত? 23 ডিগ্রি। 23 ডিগ্রি পূর্ব মনে করো। এই 23 ডিগ্রি পূর্বর উপরে সূর্য যখন এসে লম্বভাবে কিরণ দেবে, এর যখন 12টা বাজবে সমস্ত দেশের কিন্তু ওই সময়টাকে একই ধরে নিতে হবে। তখন এই যে লোকাল টাইম, অর্থাৎ প্রত্যেক দ্রাঘিমা রেখার পরিপ্রেক্ষিতে যে সময় ছিল এই সময়টা ধরা যাবে না। ওই দেশটার কিন্তু কী হচ্ছে না, মোটামুটি মধ্যবর্তী বা মাঝামাঝি বরাবর যে দ্রাঘিমা রেখা আমরা কল্পনা করেছি সেই দ্রাঘিমা রেখার পরিপ্রেক্ষিতে আমরা যে সময় গণনা করব সেই গণনাটা কি বলছি আমরা?
প্রত্যেকটা জায়গার সময়টা একই হবে, একই আমরা প্রমাণ সময় বলবো। তবে যদি দেশের এই পূর্ব পশ্চিম বিস্তারটা অনেকটা বেশি হয়, তার ক্ষেত্রেও কিন্তু একটা প্রমাণ দাগিমা রেখা নির্ণয় করে প্রমাণ সময় গণনা করা সম্ভব নয়। এর জন্য কিন্তু অনেকে আবার অনেক রকম সময় অঞ্চল ভাগ করেছে। যেমন আমাদের আমেরিকার কিন্তু 4টে সময় অঞ্চল আছে। আমেরিকার পূর্ব পশ্চিম বিস্তারটা বেশি বলে কিন্তু 4টে সময় অঞ্চল আছে, 4টে প্রমাণ দাগিমার উপর নির্ণয় করছে। প্রমাণ সময় গেল। এবার আমাদের বলি ভারতীয় প্রমাণ সময় কত। ভারতীয় প্রমাণ সময় শেষ হবে নাকি? ভারতীয় প্রমাণ সময় আইএসটি, তোমাদের প্রশ্ন পড়ে কিন্তু আইএসটি কি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এটা পড়ে কিন্তু। আইএসটি কি না, ভারতের বিস্তারটা আমি দেখাই। আটষট্টি ডিগ্রি 7 মিনিট, 97 ডিগ্রি 25 মিনিট, অর্থাৎ কি পূর্ব, এটাও পূর্ব। ভারতবর্ষের পূর্ব পশ্চিম বিস্তারটা হলে কোন দাগিমা আছে, একদম এদিকে দাগিমা রেখার মানটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব, এদিকে রেখার মানটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট হচ্ছে পূর্ব। মোটামুটি মাঝামাঝি যদি কল্পনা করা হয় তাহলে 82 ডিগ্রি 46 মিনিট, অর্থাৎ 82 ডিগ্রি 46 মিনিট কিন্তু মাঝামাঝি দাগিমা রেখা হয়। তাহলে ভারতবর্ষের প্রমাণ সময়টা এই রেখা ধরে করা হবে, কিন্তু হয় না। কারণ হচ্ছে কি, গ্রিনিচ মেন টাইমের সঙ্গে প্রত্যেকটা দেশের সময়ের পার্থক্য হয় 1 ঘন্টা, নাহলে 30 মিনিট ফারাক রাখতে হবে। অর্থাৎ কি হয় 1 ঘন্টা 30 মিনিট ফারাক রাখতে হবে, হয় 1 ঘন্টা তাহলে নাহলে কি 30 মিনিট কিয়েতে ফারাক রাখতে হবে। তাহলে আমি বললাম কি যে ভারতবর্ষের পূর্ব দাগিমা অর্থাৎ কি পূর্ব দিক এবং পশ্চিম দিকের বিস্তারে লিখলাম, মাঝামাঝি দেখলাম, কিন্তু ফারাক রাখতে হবে বলে গ্রিনিচের হচ্ছে কত আমাদের ভারতবর্ষের সঙ্গে 5 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট সময় পার্থক্য নির্ণয় করে মোটামুটি ভারতবর্ষের প্রমাণ দাগিমা ধরা হয়েছে 82 ডিগ্রি 30 মিনিটকে ধরে করা হয়েছে। এটা হচ্ছে এলাহাবাদ, কোকনাথ এলাহাবাদ এর উপর দিয়ে গেছে। এই এলাহাবাদের উপর দিয়ে যে দাগিমা রেখাটা গেছে অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট, এর সঙ্গে সময় গণনা করে সারা ভারতবর্ষের সময় গণনা করা হয়। অর্থাৎ কি 82 ডিগ্রি 30 মিনিট যখন মধ্যাহ্ন দুপুর 12টা বাজবে, আমার সারা ভারতবর্ষে দুপুর 12টা বাজবে। এখানে এই রেখার সঙ্গে পরিপ্রেক্ষিতে যখন 6টা বাজবে, তখন সারা ভারতবর্ষে কী হচ্ছে 6টা বাজবে। অর্থাৎ কি ভারতের প্রমাণ দাগিমার মান কত পরীক্ষায় পড়লে পড়তে পারে 82 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ কি 82 ডিগ্রি 30 মিনিটের উপর যে সময় গণনা করা হয় তাকে আমরা বলবো আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, এই পর্যন্ত থাক। আশা করছি আবার নেক্সট ক্লাসের পরবর্তী একটু পার বাকি আছে, ওটা আবার নেক্সট ক্লাসে করে দেবো। কত তারিখ যেন কাছাকাছি, আজকের বৈশাখ মাসের 4 তারিখ। আমার পক্ষ থেকে সমস্ত বাঙালিবাসীকে, আমার ছাত্রছাত্রী, আমার স্যার, আমার কলিগ, আমার আত্মীয় পরিজন সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আমরা সবাই ঘরবন্দি। সত্যি ভয়াবহ যে পরিস্থিতি চলছে, একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাতায়াত করছি। জানি না আমরা কবে স্বাভাবিক জীবনে ফিরে আসব, আবার আমাদের পঠন পাঠন, নিত্যনৈমিত্তিক জীবিকা ইত্যাদি ঠিক সুন্দর স্বাভাবিকভাবে করে উঠবে, এটা উপরওয়ালার কাছে কামনা করি যেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করি আমার সকলের ক্ষেত্রে একটা শর্ট মেসেজ হচ্ছে, আমরা এই করোনাকে রুখতে গেলে সত্যি কথা বলতে গৃহবন্দী থাকতে হবে। গৃহবন্দী থাকা সত্যি খুব কষ্ট, আমি খুব উপলব্ধি করতে পারছি। গৃহবন্দী থাকা সত্যি খুবই কষ্ট, কিন্তু কিচ্ছু করার নেই। এটা উপরওয়ালার উপরে ভরসা, ধৈর্যের পরীক্ষা। তাই আশা করি সবাই এই করোনাকে জয় করার জন্য সবাই ঘরবন্দি থাকবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং ডাক্তারি যে হাইজিনগুলো বলা হয়েছে সেই হাইজিনগুলো সুপরামর্শভাবে সুন্দরভাবে নিজেও করবে এবং আশেপাশের লোককেও তোমরা অবশ্যই পরামর্শ দান করবে, যাতে এই রোগটা আমাদের ভারতবর্ষ তথা তারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর রূপ না নেয়, এই কামনা করি। আর সকলে মিলে দোয়া করব, কামনা করব আমরা খুব শীঘ্রই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসব, এই আশা রেখে